নমস্কার, শম্পা ঝিজিবিজিতে আপনাদের স্বাগত। মধমহেশ্বর ট্রেক বা মধমহেশ্বর যাত্রা দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। এই দেখুন চলার পথে এই হিমালয়ান মোনাল, এই আমাদের সত্যি আমার খুব ভাগ্য যে এদের দেখা পেলাম। একদম পুরো পরিবার রয়েছে ওদের। এইখান দিয়ে নামছে, আমাদের পায়ের আওয়াজ পেয়ে একটু সতর্ক হয়ে যাচ্ছে। চলতে চলতেই ওদের দেখলাম, কিন্তু দাঁড়ালাম না আমরা আর, আমাদের তো এগোতে হবেই, তাই জন্য। এই জায়গাটা বেশ প্লেন আছে একটু, এটা মজা করে হাঁটি। মহাদেবী সাজিয়ে নিয়েছে এত সুন্দর করে প্রকৃতি। এই জায়গাটা একটুখানি প্লেন মতন আছে একটু, কিন্তু খাদের দিকে তাকালে বুক হালকা হয়ে যাচ্ছে। এই গভীর খাদ যাকে বলে, এদিকে পাহাড় একেবারে গাছে সবুজ হয়ে আছে, ভালো লাগছে সেইগুলো দেখতে। আকাশে দেখুন। আর এই জায়গাটার বেশি চোখে পড়ছে এই জায়গাটাতে রডোডেনড্রন গাছ। এখন ফুলের সময় নয়, তাই ফুল নেই। জঙ্গলের মধ্যে দিয়ে পথ, হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে। এ পথে একটু কষ্টটা কম হবে, কারণ ছায়া আছে। এতক্ষণ খুব রোদ খেয়েছি, তবে খাদটার দিকে তাকালেই মুশকিল। এই পাশে গভীর খাদ, ভিউটা দেখুন, পুরো পিকগুলো দেখা যাচ্ছে। হাজব্যান্ডের স্মার্ট ওয়াচ কিন্তু এখন দেখাচ্ছে 10 হয়ে 10 পয়েন্ট। তাহলে বুঝতে পারছেন 10.2 হয়ে গেল অলরেডি, এখনও বাকি রয়েছে, এখনও 1.5 কিলোমিটার পথ বাকি, তাহলে ওই 12 কিলোমিটার। ওই প্রত্যেকটা লতা পাতা ফুল একেবারে সুন্দর, ভারী সুন্দর। এখন প্রায় 2:30 বেজে গেছে, সেই হাঁটছি আমরা সেই ভোর 5টা থেকে। প্রকৃতিও আমাদের সঙ্গে সাথ দিচ্ছে গোটা রাস্তাটাই, খুব ভালো লাগছে। পঞ্চকেদারে দ্বিতীয় কেদার এই মধ্যমহেশ্বর, যেটা আমরা যাচ্ছি এখন। কিংবদন্তি অনুসারে যখন ভীম মহাদেবকে ধরতে গেছিলেন, তখন উনি একটি ষাঁড়ের ছদ্মবেশ নিয়েছিলেন এবং তো গুপ্তকাশীতে লুকিয়েছিলেন। তখন ভীম তার লেজটি ধরে ফেলেন। ধরা পড়ে মহাদেব ওই কুঁচটিকে ছেড়ে পাতালে প্রবেশ করেন। কিন্তু তিনি ভীমদের এই ক্রমাগত ভীমের এই যে তাকে অনুসন্ধান, এইটি তার খুব পছন্দ হয় এবং তিনি আবার নানা জায়গায় আবির্ভূত হন। কেদারনাথে কুজ, মধ্যমহেশ্বরে পেট বা নাভি, রুদ্রনাথে মুখ, তুংনাথে বাহু আর কল্পেশ্বরে জটা। এভাবেই এখানে ভীমরা মন্দির স্থাপন করেন। এই বলতে বলতে এসে গেলাম আমরা। এবার আমরা লাস্ট, এটা কিন্তু প্লেন পেয়েছি, লাস্ট 400 মিটার হয়েছে, মন্দির দেখা যাচ্ছে। এত কষ্টের পরে এইটাই একটা পাওয়া ভীষণভাবে, তো কষ্টের পরে এইটাই পাওয়া। এই যে প্রথম দেখা মন্দির, যার তুলনা হয় না। হ্যাঁ, চল রা है। टेंट दे रही है आपको 1200 रुपये का। अंकल ले लो। উনি ওই টেন্টের ভাড়া সম্বন্ধে জানছেন, জানকারি বলেছে 1000 থেকে 1200 টাকা লাগবে এবং কমন টয়লেট আছে। এই কষ্টের, এই কষ্টের এই মানে আর কি বলবো। দেখো না কি সুন্দর ভিস্তা, একদম একটা দিন থাকি। হ্যাঁ दादा मेरा रूम देखो। হ্যাঁ दादा हाँ? मेरा रूम देखिए आप। कहाँ पर? यहीं पे अन्नपूर्णा कहाँ है बोलिए तो? अन्नपूर्णा तो এই হোমস্টের জন্য একটু মদমেশ্বর এই মন্দির এটা ঢেকে গেছে,
আর চারিদিকে সবুজ, খুব ভালো লাগছে। আর ওই সূর্যটা অস্ত যাচ্ছে, ওইখানে বুড়া মহেশ্বর। আমরা যাব কাল সকালে, জানি না আজকে কতটা পা ব্যথা হবে। এই অন্নপূর্ণা হোমস্টে, এখানে আমরা চেক ইন করলাম, তারপরেই আমরা মন্দির চত্বরে চলে এলাম। এই সন্ধে হওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিই, তাই জন্যই চলে এলাম তাড়াতাড়ি। হর হর মহাদেব, অবশেষে এসেছি মদমহেশ্বর। ইচ্ছাটা হয়েছিল, ইচ্ছাটা পূরণ হয়ে গেল। প্রচণ্ড কষ্টের পরে যখন দেখলাম তখন দু চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর বলবার কিছু নেই। যখন প্রচণ্ড কষ্ট, রাস্তা অতীব খারাপ, স্টিপ, পেরিয়ে পেরিয়ে যখন এলাম তখন দেখলাম, তারপরে তো চোখ ওইখান থেকে যখন দূর থেকে দেখতে পেলাম মন্দির, তখন সব কষ্ট ভুলে গেলাম। এবার মন্দির চত্বরটা ঘুরে দেখি, চলুন। এখন মন্দির বন্ধের সময় এটা, তবু চলুন চত্বরটা ঘুরি। এই একটা কুণ্ড আছে এখানে, আর এই মন্দির সামনে থেকে দেখাচ্ছি। এই যে মালা দিয়ে সাজানো, এখানে ঘণ্টাটা লাগানো আছে বড়। আর এইটা হচ্ছে আমাদের বুড়া মহেশ্বরের পথ। এই পায়ে পায়ে এরমভাবেই নাকি ওপরে উঠে গেছে পাহাড়ে। আর এই যে এই ডান দিকের এই দোতলাটা, এটা মন্দির কমিটির ঘর ভাড়া দেয়। একতলা চালা ঘর, ওটাতে পণ্ডিতজিরা থাকেন, পুরোহিত মশাইরা থাকেন। এই যে বড় ঘন্টা, এই ঘন্টাগুলো এই যে দেখছেন, এইটার এখানে লাগানো আছে। এটা একটা গেটের মতন করে। আর পুরো মন্দিরই উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীতেই তৈরি। এবার দেখি ভেতরে একটু আমরা ঘুরে দেখি। এই একটা বড় ত্রিশূল আছে, এটি এই মন্দিরের গেট, মন্দিরের গেট, দরজা, মন্দিরের দরজা। উপরে লেখা আছে জয় শ্রী মধ্য মহেশ্বর। এখানে আছে टेकिंग फोटोज इनसाइड द टेम्पल इज़ प्रोहिबिटेड। मंदिर के अंदर के फोटो लेना सख्त मना है। কারণ মন্দিরের এই যে মদমহেশ্বরের ফটো বাইরে বেরোবে না, এটাই নিয়ম। মদমহেশ্বর সবার সম্মুখে আসেন না। আর এই যে ঘটিগুলো, এই ঘটিগুলো সব বাবার ঘটি। এতে করে এই পবিত্র ধারা আছে, পবিত্র ধারা থেকে জল নিয়ে বাবার জন্যই দিতে হবে। কাল সকালে আমরা সেটা পুজো দেওয়ার সময় দেবো। এই যে এই ধারা থেকে জল নিতে হবে, এই ধারার এখানে লেখা আছে এটা পবিত্র ধারা, পবিত্র ধারাকে মত ছুঁয়ো। আর এইগুলো যখন মদমহেশ্বর বাবা শীতকালে উখি মঠে যান, তখন ওনার বাসন, ওনার গয়না সব প্রত্যেকটা ওনার সঙ্গে যায়। আবার যখন আসেন গ্রীষ্মকালে তখন আসে। আর এই দেখুন মন্দির চত্বরে ছোটো ছোটো কুলুঙ্গিতে এই সব পাথরেরই মূর্তি আছে। আর এই ধরনের পাথরগুলো শিবলিঙ্গের প্রতীক হিসেবেই রয়েছে। আর এই যে এই সব রয়েছে এগুলো চারিদিকে। মন্দির বিকেলে খুলবে, সন্ধ্যায় আরতি হবে, তখন আমরা দর্শন করতে পারবো। এখনও দিনের আলো রয়েছে, সেই আলোতেই আপনাদের তাই মন্দির চত্বরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এগুলো সব পাথরের ইট বলা যায়, তাই দিয়ে পাঁচিল করা। আর এই যে পবিত্র ধারা দেখিয়েছি, এই পবিত্র ধারা। এইবার আসছি আমরা একটা কুণ্ড, এই উদক কুণ্ড, কিন্তু ঢাকা রয়েছে পুরো কুণ্ডে। জলে হাত দেওয়া নিশ্চয়ই যাবে না, তাই জন্যই ঢাকনা দেওয়া আছে। আর চারদিকে ওরম এই শিবলিঙ্গ চারদিকে রয়েছে। ওটা পাণ্ডব পিণ্ডি শিলা, ওই ওপরে দেখা যাচ্ছে, এটা পাণ্ডব পিণ্ডি শিলা। এটা আর এখানে তিনটেই বড় কুলুঙ্গি, এর মধ্যে সব ওই শিবলিঙ্গই রয়েছে তিনটের মধ্যেই। এই যে দেখুন এরকমভাবেই ওই
এই 3। পিতৃশিলা, পিতৃশিলা এটা। এখানে মন্দির, শঙ্কর মন্দির আছে, এখন বন্ধ, একটু পরেই খুলবে যখন আরতি হবে, তো দেখাতে পারবো আপনাদের। পার্বতী মন্দির, এটা এখন বন্ধ আছে। শঙ্কর মন্দির আলাদা আলাদা রয়েছে, শিব শঙ্কর আর পার্বতীর মূর্তি এখানে আলাদা। এবার দেখায় সরস্বতী কুণ্ড। এই কুণ্ডর জল এটা আমরা ছুঁতে পারি এবং চাইলে এই পবিত্র জলে স্নানও করা যায়। এই দেখুন, এই এবার সামনে থেকে দেখাচ্ছি, এখান দিয়ে নামা যায়। এবার এই সরস্বতী কুণ্ডের জলটা আসছে, এইটা এই হচ্ছে। এই চারিদিকে সবাই এই যে বেঁধে দিয়েছে, এই লাল যে কাপড়গুলো ওগুলো বেঁধে দিয়েছে। এই মন্দিরের পাশ থেকে দেখুন মন্দিরটি। এবার আমাদের অন্নপূর্ণা হোমস্টেতে ফিরলাম, ফ্রেশ হয়ে চা খেয়ে আবার মন্দিরে গেলাম, তখন মন্দির খুলেছে। এসেই দেখলাম লাইন পড়ে গেছে, মানে আরতি দেখা এবং বাবার দর্শন পাওয়ার জন্য এই লাইন। আমরাও দাঁড়ালাম লাইনে। আর আমরা এই মদনমহেশ্বর বাবার দর্শন পাবো, এটাও একটা রোমাঞ্চ লাগছে। মনে হচ্ছে কতক্ষণে ঢুকবো, বাবাকে দর্শন করব। এক স্বর্গীয় অনুভূতি, ঠিক এই জায়গাটায় না থাকলে মনে হয় এটা বোঝা সম্ভব নয়, আর কি অনুভব করা সম্ভব নয়। আমি 2বার কেদারনাথ ট্রেক করেছি, তার অভিজ্ঞতায় এই ট্রেকটি অতি শক্ত, তাই যে কোনো গ্রুপ নিয়ে আসলেই চলে আসাটা ঠিক হবে না, শরীরের ওপর দখল আছে তবেই আসা উচিত। এখানে ইলেকট্রিসিটি নেই, সোলারেই যা আলো জ্বলে এবং ফোনও পাওয়াই যায় না, নেটওয়ার্ক পাওয়া যায় না। এই ছোট মন্দির দুটো খুলে গেছে, শঙ্কর মন্দির আর পার্বতী মন্দির দুটো খুলে গেছে। ইনি পুরোহিত মশাই আর একজনও আছেন, তো সব রেডি করছে, শাঁখ নিয়ে গেলেন, অথচ খুবই ঠান্ডা কিন্তু খালি পায়ে আর সুন্দর এক ড্রেস পরে। তো আমরা অপেক্ষায় আছি, সন্ধ্যেটা হলে আরতি হবে। আর এখানে নিয়ম হচ্ছে, এই যে এখানে ঘন্টাটা লাগানো আছে, এটা হচ্ছে আরতির আগে যত পারো ঘন্টা বাজাও, আরতির পরে কোনো ঘন্টার আওয়াজ হবে না। এই কিছু নিয়ম যেগুলো আমি আগে কোনো ইউটিউবারের কাছে সেইগুলো কিন্তু পাইনি, সেইটা আমি একটু খোলসা করে বলে দিচ্ছি। আর এই যে আমি বুঝতে পারিনি, প্রথমে ক্যামেরাটা অন করে ফেলেছিলাম, আর মানে সিকিউরিটি চেয়েছি, বলেছে না সামনে থেকে ফটো তোলা যাবে না। এটা কিন্তু আমরা সেকেন্ডবার লাইন দিয়েছি, এখানে আমরা এখন সেকেন্ডবার লাইন দিয়েছি, কারণ এখন মানে একবার আরতি দেখে এসেছি, এইবার আরতির শেষে আমাদের ওই যে তাপটা, আমরা পঞ্চপ্রদীপের তাপ নেওয়ার জন্য আবার একবার আমরা ভেতরে ঢুকবো এবং দর্শন করব এবং তাপ নেব, তাই জন্য এই লাইনে দাঁড়িয়েছি। এর একবার দেখিয়ে দিই রাতের মদনমহেশ্বর মন্দির। আর এই আরতি হয়ে গেছে, এখানে সবাই জুতো পরারই জন্য এখানে একটু ভিড় হয়েছে, কিন্তু ভিড়টা ওই রকমই, মানে 150 কোটি ভারতবাসীর 150 জন লোকও এইখানে যেতে পারেনি, দেখুননি না ভিড়টা, এইটুকুই ভিড়। তো তার মধ্যে আমরা এই যেন এক প্রচণ্ড ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে, কোটি কোটি টাকা থাকলেও হবে না, এ যেন এই পাওয়ার যেন কোনো বিকল্প হয় না। তা এবং একটা দেখুন, এখানে যারা জুতো পরছে কত কম বয়স, সব ইয়াং জেনারেশন, আর মেয়েদের সংখ্যা তো 10%।
এটি একটা তো পরিতৃপ্তি বটেই। তারপরে আমরা আমাদের হোমস্টেতে ফিরলাম। ওনাদের ওই যেখানে রান্না হয় সেখানেই এত ঠান্ডা তো ওই আগুন জ্বলছে, চারিদিকে এরকম পাতা আছে শতরঞ্চি, সেখানেই আমরা রাতের খাবার খেলাম। খুব যত্ন করে খাওয়ালেন এনারা। এরপরে রাতে শুয়ে পড়লাম আমরা। 1.5 কিলোমিটার পথ বললেও প্রায় মনে হয় যেন পথ শেষ হচ্ছে না, 2 কিলোমিটার হবে। রাস্তা তো তেমন বলে কিছু নেই, এই পাহাড়ের ফাঁক দিয়ে ওই গাইডই নিয়ে আসে, টর্চের আলো, মাথায় টর্চ পরে সেই সার্চের মতন সেই আলো দিয়ে দিয়ে এই বুড়া মদমেশ্বরে ওঠা, এই এখনও টর্চের আলোই ফেলছে সবাই। আর এইটা হচ্ছে ভ্যাঁসতাল, এখানেই চৌখাম্বার যে প্রতিবিম্বটা পড়বে, এখনও আলোটা ঠিক ফোটেনি। আর এই যে খোঁড়া খোঁড়া চারিদিকটা দেখছেন, এই খোঁড়া খোঁড়াটা বলা হয় মহাদেব যখন ছদ্মবেশে, ষাঁড়ের ছদ্মবেশে ধরা দিচ্ছেন না, তখন তাকে খোঁজার জন্য ভীম এই জায়গাটি খুঁড়েছে। তাই জন্য এই মাটিগুলো এরকম এবড়ো খেবড়ো। এই মনে করা হয় এই বুড়া মদমহেশ্বর এই জায়গাটির পুরো অভিভাবকের কাজ করেন, পুরো খেয়াল রাখেন এবং পাহারায় থাকেন, ওপরে বসে পুরো চত্বরে তিনি খেয়াল রাখেন। বুড়া মদমহেশ্বর মন্দির এখন একটু আলোর মধ্যে বোঝা যাচ্ছে, আর বেশ ঠান্ডা এখানে। এই পড়েছে চৌখাম্বা, দেখুন চৌখাম্বার যে প্রতিবিম্বটা পড়েছে এই তালে, এটাকে ভয়েসতাল বলে। এছাড়াও আরও দুটো ছোটো ছোটো তাল আছে। এই যে খোড়াটা বুঝতে পারছেন, এই যে খোড়া খোড়া মতন মাটিটা, এইটাই কিংবদন্তি অনুসারে যে ভীম নাকি খুঁড়েছিলেন। এই আর একটা ছোট তাল দেখুন এইদিকে, একদিকে চৌখাম্বা, একদিকে মাউন্ট মন্দানি, এই প্রতিফলন। এই বুড়া মদমহেশ্বর মন্দিরের ভেতরটা দেখুন। এই শীতকালে এই গন্দর গ্রামের বুড়া মদমহেশ্বরও নেমে যাবেন, মদমহেশ্বর নামবেন উখিমঠে, উনি গন্দারে। আসতে প্রায় 2 ঘন্টা লাগলেও নামাটা অনেক তাড়াতাড়ি হবে বলবো। এবার নেমে তো মন্দিরে পুজো দেওয়ার সময় হয়ে গেছে, 7টা বেজে গেছে। তারপরে আমরা এই তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসে এই পুজো দিলাম মন্দিরে। ভীষণ ভালোভাবে পুজো করালেন ঠাকুরমশাই। তো একদম কোনো দোকান নেই, ওই হোমস্টে থেকেই আমরা ডালি কিনে নিয়েছিলাম। আর এই ঘটিগুলো করে আমরা জল দিলাম, একটা বড় কলসিতে ঢালা হলো, এটা নাকি বাবার মাথায় ঢালা হবে। তো খুব ভালো করে পুজো দিলাম, কোনো ডিমান্ড নেই, যা দক্ষিণা আমরা দিলাম থালায় সেটাই। রুদ্রাভিষেকের জন্য 2100 টাকা দিতে হয়, তাহলে বসে রুদ্রাভিষেক দেখা যায় এবং তখন ওই নাভিটা যে সেটাও দেখা যায়। কিন্তু আমাদের সময়ের অভাব, তাই অত দেরি আমরা করতে পারিনি, হেঁটেই ফিরবো, তাই আমরা হোমস্টেতে ফিরে এলাম। এসে দেখছি পিসুরি পিক পুরো সাদা ধপধপ করছে রোদ মেখে। হোমস্টেতে ব্রেকফাস্ট করলাম, করে হাঁটা শুরু করলাম আমরা, সেই চেনা পথে আবার হাঁটা। এবার আমরা একেবারে সোজা যাব রাশিতে, আর আমরা আপার বান্তলিতে এবারে যাওয়ার সময় আর রেস্ট করব না, একটু টেনশানে আছি, 19 কিলোমিটার পথ যেতে হবে। এই পথে কেদারনাথের সাথে একেবারে এ পথ মেলে না, এ পথে কোনো দোকান নেই, অসংখ্য ঘোড়ার চলাচল নয়, সর্বসাকুল্যে মনে হয় 8টা ঘোড়ার চোখে পড়েছে আমার, যার জন্য ঘোড়ার যে বিষ্ঠা বা ঘোড়ার যে মূত্র কিচ্ছু নেই পরিষ্কার। টানা 19 কিলোমিটার আসাটা বেশ চ্যালেঞ্জিং, কিন্তু তবুও আমরা আমাদের বুরান্স লজেই আমরা ফিরলাম। ফিরতে সন্ধে হয়ে গেল রাশিতে। তাড়াতাড়ি আমরা খেয়ে রাতে শুয়ে পড়লাম, খুব পরিশ্রান্ত তাই। পরদিন সকালে স্নান করে তৈরি হয়ে বেরোলাম। এ হলো উখিমঠ, আমাদের গন্তব্য এখন কেদারনাথের শীতকালীন আবাস ওঙ্কারেশ্বর মন্দির। আর এই দেখুন সাজানো একদম শহর, একটা উখিমঠ একদম ঝুলনের মতন লাগছে। একটা ভলু গেল, তো আমরা গাড়িটা আমাদের আসেনি, এই জন্য আমরা এইটুকু পথ হেঁটেই যেতে হচ্ছে আমাদের। এই মন্দিরে এসে গেলাম। এই রাস্তা, এখানে ডালি বিক্রি হচ্ছে রাস্তার ধারে, আপনি কিনে নিতে পারেন। ছোটোখাটো কিছু জিনিসও গিফট আইটেম আছে। আর মন্দিরে ঢোকার
আগে বাঁদিকে জুতো রাখার জায়গা আছে। নন্দী আছে এখানে, নন্দী। এখানেও ভেতরে ফটো তোলা বারণ, তাই ভেতরে দেখাতে পারলাম না। এই ওঙ্কারেশ্বর মন্দিরও উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি। মদমহেশ্বর বাবাও নামবেন এখানে এই 18ই নভেম্বর। এবার এলাম আমরা ধারী দেবী মন্দিরে, এই জয় মাধারী। আমরা এই অনেকগুলি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এখানে মা কালীর উপরিভাগ উপাসনা করা হয়, পুজো করা হয়, আর নিচের ভাগটা গুপ্তকাশীতে পুজো করা হয়। তারপরে হরিদ্বারে ফেরা, গঙ্গায় স্নান, হর কি পৌরি, তারপরে চণ্ডী মন্দির, মনসা মন্দির দর্শন করে হরিদ্বারের দুধ, হরিদ্বারের কুলফি এগুলো খাওয়া হলো, মথুরার প্যাড়া। তারপর আমাদের কলকাতা ফেরা কুম্ভ এক্সপ্রেসে করে বেনারসের গঙ্গা পেরিয়ে এক বুক তৃপ্তি নিয়ে ফিরে এলাম বাড়িতে। জয় বাবা মদমহেশ্বরের জয়, হর হর মহাদেব।